সুধা তুমি যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এমনটাই বলছে তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তার বৌমনি সুধার জিনিসপত্র ধরছিল বলে সুধার খুব রাগ হয়ে যায়, আর তখন খুব রাগারাগি করতে থাকে। প্রীতমকে তখন বলতে থাকে যে আপনি এক্ষুনি যান, পুলিশ অফিসারকে ডেকে আনুন। আর তখন সে ভয় পেয়ে বলে যে না না, আমি আর কখনো করব না, আসলে তো তোমার জামা কাপড়গুলো উল্টো পাল্টো হয়েছিল, তাই তো আমি গুছিয়ে দিচ্ছিলাম। কি কাকিমা, আমি ঠিক বলছি তো? এরপর সুধা প্রীতমকে বলছে যে আমাদেরকে যেতে হবে, বিশেষ করে আমি চলে যাব, আপনি তাই একটু ব্যবস্থা করে দিন। আর তখন বলে কি বলছেন কি, এখনও তো কালকে সঙ্গীত। আর তখন বলে দেখুন, আপনার ভাগ্নির বিয়েতে আমি কথা দিয়েছিলাম যে সমস্তটা হ্যান্ডেল করব, আমি করেছি, আমার কথা কিন্তু আমি রেখেছি। এবার আপনি থাকুন না, আমাদেরকে যেতে দিন প্লিজ, আমার সমস্যা আছে, আমি থাকতে পারবো না। আর তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনার কোনো কাজেই কোনো দিন আমি বাধা দেইনি, আজকেও দেব না। আর তখন এদিকে খুব কষ্ট পায় আর বলে যে আমাদের চলে যেতে হবে, আমি যাব না, আমি হিরো আঙ্কেলকে ছেড়ে চলে যাব না। আর তারপর এদিকে দেখা যাবে জ্যোৎস্না তার ছেলের জন্য হায় হতাশ করে বসে আছে আর ঘুম পাড়া। জ্যোৎস্নার হাজবেন্ড এসে পিকলুকে সেই পুতুলটাকে ধরে ওঠাতে যাবে, আর তখন জ্যোৎস্না উঠে যায় আর বলে পিকলু তুমি কি করছো, কি পিকলুকে আমার কাছ থেকে সরিয়ে দিচ্ছ? আর তখন বলে আরে না, আমি তো আসলে পিকলু ঘুমিয়ে পড়েছে তাই আমি শুয়ে দিতে চেয়েছিলাম। তখন বলে ও আচ্ছা, তোমার কাছেই আছে, ও ঘুমিয়ে পড়েছিল তাই আমি ভাবলাম যে শুয়ে দিই, ও তো ঘুমিয়ে যাবে। আর তখন বলে ও সত্যি বলছো, সত্যি? আর তখন বলে তুমি ওকে ঘুম পাড়াতে চাইছিলে? তখন বলে হ্যাঁ বিশ্বাস করো। আর তারপর যে তুমি বলো না, ওকে আমি কত কষ্ট করে ঘুম পাড়িয়েছি, ওকে আমি কিছুতেই শান্তি করতে পারছি। পর পিকলুর বাবা খুব কষ্ট পায় আর বলে আচ্ছা জ্যোৎস্না বলো তো, তোমার জীবনে কি পিকলু ছাড়া আর কেউ নেই? বলে তুমি বুঝতে পারছো না, তোমাকে চুপ করতে বলছি তো, তুমি কেন কথা বলছো? উঠে যাবে, ছাড়ো তো। তখন সে খুব কষ্ট পায়। এরপর পিকলুর বাবা বলে যে আমিও তো খারাপ আছি জ্যোৎস্না, তুমি তো একটা দিনও আমার কথাটা ভাবোনি জ্যোৎস্না, আমি কতটা যে খারাপ আছি তোমার ছাড়া। ওদিকে দেখা যাবে তেজ নেশা করতে থাকে, আর তখনই সেখানে সুধা চলে আসে। সুধা এসে বলতে থাকে যে তেজ তুমি এগুলো খেও না প্লিজ। আর সুধার কথা খুব ভাবতে থাকে তেজ। হঠাৎ করে দেখতে পাস তেজ সুধাকে দেখছে, সুধা তেজের সামনে। আর তখন বলে সুধা তুমি? আর তারপর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে সুধা, আমি তোমাকে কত মিস করি, কত ভালোবাসি, তুমি জানো? তুমিই তো আমার সুধা, আমি জানতাম তুমি আমার সুধা। বিশ্বাস করো, আমার না অপেক্ষা আর সহ্য হচ্ছিল না, বিশ্বাস করো। আর তখনই সুধা চলে যেতে লাগে। তারপরেই দেখা যাবে সুধার হাতটা ধরে নেয় আবার তেজ, আর হঠাৎ করেই বলতে থাকে যে আমি না আর অপেক্ষা করতে পারছি না, সব অপেক্ষা করার অবদান আমার শেষ, আমি আর পারবো না, আমাকে একদম যেতে দেবো না আমি। আর তখনই ইশিকা বলে ওঠে আমিও তোমার থেকে দূরে চলে যেতে চাই না তেজ। আর তখন করেই দেখতে পায় যে ও আসলে এতক্ষণ ইশিকাকেই সুধা বলে মেনে নিয়েছিল। আর তখন বলে ইশিকা তুমি না তুমি এখান থেকে চলে যাও, আমার ঘরে তুমি কেন ঢুকেছো আমার পারমিশন ছাড়া? তোমার সাহস হয় কি করে আমার ঘরে ঢোকার? এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সুধা ইশিকা অনেক সামলানোর চেষ্টা করে কিন্তু কোনো রকমভাবেই সামলাতে পারে না, আর বলে তোমার কাছে আসতে আমার পারমিশন লাগবে? কেমন কথা বলছো, তোমার কাছে আসার জন্য আমার পারমিশন দরকার হয় না, এগুলো কি তুমি নেশা করছো? আর তখন এই বলে সেই জিনিসপত্রগুলো ধরলে এরপর বলে তুমি আমার জিনিসপত্র হাত দেবে না, বলছি তো হাত দেবে না, আজকে থেকে তুমি জিনিসে একদম হাত দিবে না, গেট আউট। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর ইশিকাকে বের করে দিতে যায়। আর তখন বলে শোনো তুমি আমার কথাটা তেজ, তুমি কেন বুঝতে পারছো না যে সুধা বেঁচে নেই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি ভালো রাখার চেষ্টা করছি। এই তেজ বসু মল্লিক কোথায়? সবাই তেজ বসু মল্লিককে দেখতে চায়, তুমি কি সেটা বুঝতে পারছো না? তুমি এমনটা করছো, এই কোম্পানির সেল কমে যাচ্ছে, এভরিথিংস পড়ে যাচ্ছে, তুমি কি বুঝতে পারছো? তো তোমাকেই সামলাতে হবে, বলো তুমি ছাড়া আর কে সামলাবে? কোম্পানি না, সব কিছু, এই পরিবারটাও তো তোমাকে সামলাতে হবে, বলো সামলাবে না? তখন বলে তেজ তুমি এই জার্নিতে একা নয়, আমি এই ইশিকাও তোমার পাশে আছে, আজ থেকে এই ইশিকা তোমার সমস্ত দুঃখ কষ্ট সামলে নিবে, তেজ তুমি বোঝার চেষ্টা করো। আর তখন বলে যে এই ইশিকা তোমাকে নতুন করে বাঁচার চেষ্টা করাবে, নতুন করে জীবন দিবে, এই বলে বোঝাতে থাকে। আর তেজ তখন রেগে যায় আর বলতে থাকে কি বোঝাবে? এই বলে একটা গ্লাস হাতে নিয়ে সেই গ্লাসের মধ্যে আগুন ধরিয়ে দেয়। বলতে থাকে তেজ তুমি এটা কি করছো, আগুন জ্বালিয়ে দিচ্ছ? আর তখন বলে যে এর থেকে তো বড় আগুন আমার মনে জ্বলছে, তেজ বসু মল্লিকের ভালোবাসার মধ্যে আগুন জ্বলছে, এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর এদিকে দেখা যাবে সুধা মনে মনে বলতে থাকে
এখানে থাকবো না, আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে বড় কিছু হতে পারে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, তেজের সাথে আমার দেখাই হয়ে গেল। আমার একমাত্র উপায় আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে সকাল হতেই দেখা যাবে তরিকে নিয়ে রেডি হয়ে যায়। আর তখন তরি কিছুতেই যেতে চায় না, তরিকে বোঝাতে থাকে। আর তারপরে সেখানে প্রীতম চলে আসে। প্রীতম তখন বলে যে আপনি একটু বোঝার চেষ্টা করুন, মেয়েটাও তো যেতে চাইছে না। আর তখন বলে না না, আমার এখানে থাকলে চলবে না। সেখান থেকে চলে যায়। আর প্রীতম বলে আচ্ছা ঠিক আছে, ওকে আমি বুঝিয়ে নিয়ে আসি। এই বলে তখনই সেখানে সুধার মা চলে আসে আর বলে তুই সত্যিই চলে যাচ্ছিস মা? আর তখন বলে মা তুমি বুঝতে পারছো না, এই 5 বছর আগ পর্যন্ত যেই কষ্টটা বুকে চাপা দিয়ে রেখেছিলাম সেটাই সামনে আসলো, যেটা ভেবেছিলাম সেটাই। তেজ কালকে আমার সামনে এসেছিল জানো তো, ও ভাবছে আমি সুধা, এর জন্য। আর তখন সমস্ত ঘটনা খুলে বলতে থাকে আর বলে না এখানে থাকলে চলবে না। সুধার মা তখন বলে তোকে আর আমি কিচ্ছু বলবো না, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি, আমি শুধু চাই যে তুই ভালো থাক। অন্যদিকে দেখা যাবে তেজ সুধার জন্য অস্থির হয়ে পড়ে, সুধার ছবিটা সামনে নিয়ে খুব কাঁদতে থাকে আর বলে সুধা তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। দেখা যাবে সুধার কথাই ভাবতে থাকে আর বলে যে ওর মেয়ে তরি, কিন্তু তার বাবার নাম কি, ওই ছেলেটাই বা কে, ছেলেটার নামটা জানে কি বলতে থাকে। আর তখন দেখা যাবে নিশা পান করতে থাকে আর বলে যে তার নাম যেন কি, প্রীতম সিংহ রায়। সাথে সুধার কিভাবে আলাপ হয়েছে, কোথায় আলাপ হয়েছে কে জানে। আর তখনই দেখা যাবে এদিকে ফোন আসে তেজের। আর তখন ফোন আসে, তাড়াতাড়ি করে বের হতে থাকে রেডি হয়ে। দেখা যাবে কাকাই কিছু একটা নিয়ে আসে আর সেখানে তখন ঠাম্মিকে এনে দেয় আর বলে তো কোনো হুঁশই নেই, ও যে দায়িত্ব পালন করবে কিভাবে পালন করবে। আর তখনই সেখানে তেজ নিশা পান করতে করতে চলে আসে। ঠাম্মি তখন খুব বকাচকা করতে থাকে আর বলে যে দেখো তেজ, তুমি যদি এভাবে সব সময় চলতে থাকো, আমার কথা অমান্য করো, তুমি ব্যবসা বাণিজ্যটাও যদি ঠিকমতো না দেখো, তাহলে সমস্ত কিছু থেকে বঞ্চিত কিন্তু তোমাকে করব। এই তেজ বেকারির সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আরেকজনকে দিয়ে দিব। আর তখনই তেজ বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও ঠাম্মি, আজ থেকে তাহলে আমি এই বিজনেসের সামনে যাব না, বিজনেসের কোনো কিছুই সামলাবো না। এদিকে তেজের মা তেজের জন্য খাবার নিয়ে আসে, খাবার দিলেও তেজ খাবার খেতে চায় না। তেজ তারপর সেখান থেকে বেরিয়ে যেতে চায়। আর এদিকে ঠাম্মিও বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো রকমভাবেই বুঝতে চায় না। আর বলে তোমাকে এই বিয়েটা করতে হবে, তুমি কেন বুঝতে পারছো না দাদুভাই, তোমার জীবনটা তো এভাবে পড়ে থাকতে পারে না, তুমি ইশিকাকে মেনে নাও, ইশিকাকে বিয়ে করে নাও, তোমার নতুন সংসার করতে হবে, তো একজনের আশায় বেঁধে থাকলে তো চলবে না, সুধা তো আর ফিরে আসবে না। তখন বলতে থাকে না আমার সুধার কিচ্ছু হয়নি, আমার সুধা ঠিক ফিরে আসবে। আর বলে যে আমি বিয়ে করব, আবার বিয়ে এই বলে হাসতে থাকে আর বলে তুমি থেকে না সমস্ত দায়িত্ব আরেকজনকে দিয়ে দাও, আমি না এই সমস্ত আর দায়িত্ব পালন করতে পারবো না। এদিকে কাকাই এই সমস্ত শুনে তো খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে তরিকে নিয়ে বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে যায় সুধা আর প্রীতম। আর তখন প্রীতমকে বলতে থাকে যে আপনি আমাদের সাথে না আসলেও চলতো, আপনি কেন মিস করবেন আমাদের জন্য অনুষ্ঠানটা, আপনার ভাগ্নির তো কালকে সঙ্গীত তাই না। আর তখন এই বলে প্রীতমকে বোঝাতে থাকলে প্রীতম তখন বলে যে না, আপনাদের সাথে এসেছি তাই আমি আপনাদের সাথেই যাব, আমাকে নিয়ে টেনশন করবেন না, আমার কোনো সমস্যা হবে না। আর তখন এদিকে তরি বলে আচ্ছা আমি তো যেতে চাইছি না, ওই হিরো আঙ্কেলের সাথে তো আর দেখাই হলো না, হিরো আঙ্কেলকে ছেড়ে চলে যাচ্ছি এভাবে, আমি যাব না, এই বলে বোঝাতে থাকে তরি। আর তখন তরিকেও প্রীতম আর সুধা দুজনে মিলেই বোঝায় যে না মাম্মাম আমাদেরকে যেতেই হবে, আমাদের তো যেতেই হবে তাই না। আর এদিকে দেখা যাবে তেজ বাড়ি থেকে বেরিয়ে যায় সবার সাথে রাগারাগি করে। আর তখন এদিকে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যায় সুধার সাথে, যে সুধা চলে যাচ্ছে, তখন আটকিয়ে দেয়।